আপনার রাগ হয় না? আপনি কখনো মা হতে পারবেন না, আর ছোটজন তিনবার। আমি মা হতে পারবো না জেনে খুব দুঃখ হয়, নিজের উপর রাগ হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি ছোটকে হিংসা করি। ওর কোল আলো হলে আমার তো কিছুটা হলেও ভালো লাগবে। বলছি, লিস্টেরিয়াটা কলেজে ল্যাবেই বানিয়েছিলেন? আপনি ফালতু কথা বলছেন। তাহলে আপনি কি করে মানলেন? আপনিই বলুন। কি যা তা বলছেন আপনি মিসেস রুদ্র? ব্রাভো মিসেস রুদ্র, আপনি তো রুদ্র ফ্যামিলির নাম রোশন করবেন। জেঠুর সঙ্গে থেকে থেকে তোমার জ্যাঠামিটা বড় বেড়েছে। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হলো দণ্ডনীয় অপরাধ। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে রক্ত রহস্য। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা রক্ত রহস্য। শহরের অন্যতম শিশু বিশেষজ্ঞ ডক্টর মীনাক্ষী ফিটাল ডপলারটা দিয়ে আবারও ভালো করে দেখলেন। তারপর সোনোগ্রাফির স্ক্রিনের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকেন। তিনি ভালো মতোই পরিস্থিতিটা বুঝতে পারছেন, তাও আরও একবার নিশ্চিত হতে চাইছেন। টেবিলে শোয়া মহিলাটি জিজ্ঞাসা করলেন, এবারও কি তাহলে? ডক্টর মীনাক্ষী কিছু উত্তর দেওয়ার দরকার বোধ করলেন না, নাকি শুনতেই পেলেন না, কে জানে। পরীক্ষা করে বাইরে আসতেই মহিলাটির স্বামী ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম ম্যাডাম, এবার কি ছেলে হবে? ডক্টর মীনাক্ষী নিঃশব্দে ডায়ে বাঁয়ে মাথা নাড়লেন। প্রায় বছর 20 পর কুন্তলা রুদ্র আর তার গাইড মিস্টার পারেখ মুখোমুখি। মিস্টার প্রশান্ত পারেখ শহরের এক সময়ের নামী ক্রিমিনাল লয়ার, এখন যদিও অবসর নিয়েছেন। কুন্তলা রুদ্র যখন বছর 23-এর সদ্য ল ডিগ্রি পাশ করা ছাত্রী, তখন পারেখ বছর 35-এর দুঁদে উকিল। শহরের মন্ত্রী থেকে ক্রিমিনাল সবাই লাইন দিত তাঁর বাড়ির সামনে। প্রশান্ত পারেখও নিজের সহকারী বাঁচতেন খুব সতর্কভাবে। যাদের বাঁচতেন তাদের শুধু আইন জানলেই চলতো না, সঙ্গে তাদের উপস্থিত বুদ্ধি, অবজারভেশন, অপরাধকে বিশ্লেষণ করার ক্ষমতা সব কিছুর পরীক্ষাই নিতেন। অনেক কেসই আসতো যেগুলো কোনো না কোনোভাবে তিনিও জানতেন তার মক্কেলই অপরাধী। সেই কেসের সব তথ্য প্রমাণ সংগ্রহ করে কোর্টে পেশ হতে দিতেন না। তার কেস জেতা হয়ে গেলে নিজেরই কোনো বিশ্বস্ত ছাত্রকে দিয়ে উচ্চ আদালতে নিম্ন আদালতের বিরুদ্ধে কেস করাতেন। উচ্চ আদালতে ওই কেস আর তিনি লড়তেন না। ফলে তাঁরই সংগ্রহ করা তথ্য প্রমাণের ভিত্তিতে তার কোনো ছাত্র উচ্চ আদালতে জিতে যেত। এভাবে তিনি দুকুল রক্ষা করেছেন। এক হাতে যেমন টাকা ইনকাম করেছেন, অন্য হাতে দোষীর শাস্তি সুনিশ্চিত করেছেন। আজ এতদিন পর মিস্টার পারেখকে দেখে কুন্তলা রুদ্রর সেসব কথা মনে পড়ে গেল। 2 বছর সহকারী হিসেবে কাজ করার পর সব ছেড়ে সংসার ধর্মে মন দিতে চাইলে তখন মিস্টার পারেখ বলেছিলেন, কুন্তলা, ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার, ডোন্ট ওয়েস্ট ইট। কিন্তু তখন 2 মেয়েকে সামলেই উঠতে পারছেন না, তার আবার ফিউচার। মিস্টার পারেখই মুখ খুললেন, কিরে কেমন আছিস বল, এতদিন পর, বাড়ির সব ভালো তো? আচ্ছা, তোর মেয়ে দুটো কি করছে এখন? হ্যাঁ স্যার, ওই আর কি, ভালো আছি। এক মেয়ে এখন লালবাজার ক্রাইম ডিপার্টমেন্টের ইন্সপেক্টর,
আর ছোটটা আগের মাসেই দিল্লিতে চাকরি পেল। কুন্তলা রুদ্র ঘরের চারিদিকে তাকিয়ে আবার শুরু করলেন। আপনার বই পড়ার অভ্যাসটা এখনও আছে দেখছি। ঘরটা পরিবর্তন হয়নি, শুধু বইয়ের সংখ্যাগুলো অনেক বেড়ে গেছে। ওই আর কি, বয়স তো হচ্ছে, অবসরের জন্য কিছু তো চাই, এই আর কি। তারপর তুই বল, হঠাৎ এতদিন পর? উম, না মানে আপনার সঙ্গেই দেখা করতে আর কি। মিস্টার পারেখ এবার তার ইজি চেয়ারের উপর আয়েশ করে বসলেন। সে ভালো কথা, কিন্তু ভুলে যাস না, তুই আমার কাছে 2 বছর কাজ করেছিস, আর আমিও ক্রিমিনাল লয়ার ছিলাম। তাই তোর হাত পায়ের অস্থিরতা এখন অন্য কথাই বলছে। যাই হোক, সময় নেই, আমারও হাতে আজকাল অঢেল সময়। ততক্ষণ আমি একটা চা বলি। মিস্টার পারেখ হেঁকে চা বলার পর কুন্তলা রুদ্র এদিক ওদিক তাকিয়ে হাতের মধ্যে হাত ঘষে বলতে শুরু করলেন। আহ, আসলে স্যার, আমার ভাসুর জেলে একটি লোকের হত্যার কেসে। কিন্তু বিশ্বাস করুন স্যার, সব মিথ্যে। উনি সারাদিন বাড়িতেই ছিলেন। কিন্তু আমি তো এখন আর কেস নিই না রে, বেশিক্ষণ দাঁড়াতেই পারি না হাঁটুর ব্যথার জন্য। তার কেস লড়া? উম, না মানে স্যার, বলছিলাম যে মানে আমার বড় মেয়ে চায়, ভাসুরও চান। উম, মানে আর কি, কেসটা আমিই লড়ি। বা, এ তো বেশ ভালো কথা। তা আমি কি করতে পারি বল? উম, মানে স্যার, আপনি তো আমায় 2 বছর দেখেছেন। আমি আপনার থেকে একটা সৎ মতামত জানতে চাই। আমি কি আদৌ পারবো? তুই যদি না পারিস তাহলে জেনে রাখ, আর খুব কম লোকই আছে যারা পারতে পারে এই কলকাতা শহরে। তোর ভাসুরের কেসটার বিস্তারিত আমি জানি না, তবে পেপারে পড়েছি, লেগে পড়। স্যার, আপনি যদি একটু গাইড করে দেন ব্যাপারগুলোতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে বিষয়ে কোনো চিন্তা নেই, তাই হবে। তবে আমি বলবো একটু ভালো করে নিজে স্টাডি কর। সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেছে শুধু সেটুকু নয়, বরং যেখানে যেখানে মনে হচ্ছে নিজে গিয়ে খোঁজ খবর কর। মনে রাখিস, যে কোনো কেসে হোমওয়ার্কটা ভীষণ জরুরি। তোর কাছে যত বেশি তথ্য, তুই তত এগিয়ে থাকবি। ছোট থেকে ছোট জিনিসও যেন মিস করিস না। এর মধ্যেই ঘরে চা নিয়ে আসে একটি বছর 25-এর মহিলা, সঙ্গে 2টো মিষ্টি আর একটা কাপ কেক। পারেখবাবু অমায়িক হাসি হেসে প্লেটটা কুন্তলা রুদ্রর দিকে এগিয়ে দিলেন। প্লেটটা নিয়ে কুন্তলা রুদ্র বললেন, তা স্যার, আপনার ছেলেদের কি খবর? হঠাৎ করেই মিস্টার পারেখের মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। চায়ের টেবিলে কাপটা রেখে মৃদু কণ্ঠে বললেন, বাড়ির খবর খুব একটা ভালো নয়, বুঝলি। কেন? মিস্টার পারেখ একবার ভিতরের দরজার দিকে দেখে শুরু করলেন। কি আর বলি বলতো, এই যে চা দিয়ে গেল, সেটা আমার ছোট বৌমা। ছোট বৌমার এই 3 দিন আগেই মিসক্যারেজ করে গেল। সত্যি আনফর্চুনেট। সে আর বলতে, এই নিয়ে 3বার এরকম হলো গত 2 বছরে। 3বার? হ্যাঁ রে, দেখ না, বড় ছেলের বিয়ে হয়েছে, 7 বছর হতে গেল। অনেক চেষ্টা করেও কিছু হলো না। তারপর তো জানা গেল ওর কি সমস্যা আছে। ছোট ছেলের 3 বছর হলো বিয়ে হয়েছে, তার মধ্যে আবার এই ব্যাপার। বাড়ির উপর যেন একটা শনির দশা। আপনার বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলা যায়? কেন? আমার ভাসুর বলেন, 1বার হলে দুর্ঘটনা, 2বার হলে সমাপতন, আর 3বার হলে শত্রুর চক্রান্ত। কোনো একটা সিনেমার ডায়লগ, কিন্তু ভীষণ যুক্তিপূর্ণ। তোর কি মনে হচ্ছে ব্যাপারটা, মানে সিরিয়াসলি? না না স্যার, আমি বলছি না যে আমিই ঠিক, শুধু ব্যাপারটা একটু বাজিয়ে দেখতে চাই। আর কোনো কথা না বলে মিস্টার পারেখ ভিতরে নিয়ে গিয়ে সবার সঙ্গে কুন্তলা রুদ্রর পরিচয় করিয়ে দেন। ভিতরে যদিও নিজের পুরনো ছাত্রী বলেই পরিচয় করিয়ে দেন। মিস্টার পারেখের বড় ছেলে একটি কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ছোট ছেলে একটি মিডিয়া হাউসের প্রোডাকশন ম্যানেজার।
বড় বৌমা গৃহবধূ আর ছোট বৌমা বাংলা সিনেমার ছোটোখাটো চরিত্রে অভিনয় করেন। এদের সবারই বয়স 25 থেকে 32-এর মধ্যে। বড় বৌমা অনিতাকে কুন্তলা রুদ্র জিজ্ঞাসা করলেন, স্যারের কাছে শুনছিলাম আপনাদের বাড়ির কথা, খুবই বড় দুর্ঘটনা। অনিতা যেন কেমন একটু থ মেরে গেল। তারপর ধীরে ধীরে বলল, কি বলবো বলুন তো, ভগবান যে কেন এত নিষ্ঠুর। বাবার একটা নাতিপুতির খুব শখ, তা আমি তো আর সে শখ পূরণ করতে পারলাম না। আপনার রাগ হয় না? আপনি কখনো মা হতে পারবেন না, আর ছোটজন 3-3বার। অনিতার চোখটা যেন দপ করে জ্বলে উঠেই নিভে গেল। কি বলছেন আপনি? বাড়িতে একটা বাচ্চার জন্য বাবা আকুপাকু করছে, আর আপনার এসব মনে হচ্ছে? আপনি কি মনে করেন ছোটর বাচ্চা না হওয়াতে আমি খুব খুশি হচ্ছি? আমি মা হতে পারবো না জেনে খুব দুঃখ হয়, নিজের উপর রাগ হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি ছোটকে হিংসা করি। ওর কোল আলো হলে আমার তো কিছুটা হলেও ভালো লাগবে। কিন্তু ভাগের মা কি গঙ্গা পায়? দেখুন, আপনি আপনার সীমা ছাড়াচ্ছেন। আপনার সব ফালতু কথায় সত্যি পাল্টাবে না। আমি নিজে এবার উপোস করে ছোটর জন্য বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছি। আর এই দেখুন, সোনার হারটা বানিয়েছিলাম যে আসছে তার জন্য। বাড়ির কেউই জানে না। ভেবেছিলাম হসপিটালে যখন প্রথম দেখব তখন দেব। 2 বছর ধরে এখানেই পড়ে, জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে। মাথা নেড়ে আবার বাক্সটা ভিতরে রেখে কুন্তলা রুদ্রর দিকে ফিরে বললেন, দেখুন, আপনার না জেনে কোনো কিছু এভাবে বলাটা উচিত না। আমার কথায় খারাপ লেগে থাকলে সরি। না না, আমি কিছুই মনে করিনি। আচ্ছা, আপনার স্বামী? উনি তো এখনো ফেরেননি। সন্ধে 7টা বাজে, হয়তো আর আধ ঘন্টা। এবার কুন্তলা রুদ্র মিস্টার পারেখের ছোট বৌমা প্রমীলার সঙ্গে দেখা করেন। সে কথার পর কথা জিজ্ঞাসা করতে থাকে, আপনার শরীর এখন কেমন যাচ্ছে? শরীর আছে মোটামুটি, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা আছে এখনো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাক্তার কি বলছে? বারবার এরকম হওয়ার কারণ? জানি না, ভালো মতোই তো খাওয়া দাওয়া করলাম, ভিটামিনের ট্যাবলেট, আয়রন ট্যাবলেট সব নিলাম, তাও যে কেন। অন্য কোনো ডাক্তারের সঙ্গে আর কথা বলেননি? আগে যিনি দেখেছিলেন ডক্টর মানালি কুণ্ডু, তিনি নিজেই এবার অন্য একজনকে রেফার করেছিলেন। তাও যে কেন কি জানি। ইদানিং তো বেশ কয়েকটা সিরিয়ালে আপনাকে দেখছি। ওই আর কি, প্রথম দিকে তো খুব একটা ভালো রোল পাইনি, ইদানিং কয়েকটা সিরিয়ালে গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রের কাজ পেয়েছি। একটা সিনেমায় সাইন করেছি আগের বছর ডিসেম্বরে, এই অগস্ট থেকে শুটিং শুরু হবার কথা। বাহ, তাহলে তো বেশ গুড নিউজ। কুন্তলা রুদ্র এবার মিস্টার পারেখের ছোট ছেলে অভিরাজের দিকে ফিরে বললেন, আপনি তাহলে খুশি তো? সে খুশি, তবে বাচ্চাটা হলে ভালো লাগতো। 3-3বার কি যে হচ্ছে। ছাড়ো তো, হয়ে যাবে, কোনো মেডিকেল সমস্যা হচ্ছে। এবার তো শহরের নামী শিশু বিশেষজ্ঞ ডক্টর মীনাক্ষী দেখছেন, পরের বার নিশ্চিত ঠিক হয়ে যাবে। তা আপনাদের কি লাভ ম্যারেজ? হ্যাঁ মানে ওই আর কি, ওর একটা শুটিংয়ের ফ্লোর ম্যানেজার ছিলাম আমি, সেখান থেকেই পরিচয়। তারপর আমি বাইকে করে ড্রপ করতাম, তারপর একদিন বাবা দেখতে পেয়ে বিয়ে দিয়ে দিল। আর আপনার মা? উনি খুব একটা খুশি ছিলেন না, এখনও নয়। আসলে ওনার বিশ্বাস, যারা সিনেমায় যাত্রায় অভিনয় করে তাদের চরিত্রের ঠিক থাকে না। তার মানে তোমরা বিয়ের জন্য ঠিক রেডি ছিলে না?
কিছুটা তো বটেই। আমি তখন পার ডে হিসেবে টাকা পাই। স্টুডিও পাড়ায় যে পরিচালক পাই তাকে ধরেই ফ্লোর ম্যানেজারের কাজ শিখছে। এই মিডিয়া হাউসটায় 7 মাস হলো কাজ পেয়েছে। খুব বেশি পাই না, তবে আর কাজ খোঁজার মতো মাথা ব্যথাটা নেই। আর বাকি আমার মোটামুটি যা হচ্ছে তাতে দুজনের হয়েও বাড়িতে কিছু দিতে পারছি। কুন্তলা রুদ্র মিসেস পারেখের সঙ্গে কথা বলতে গেলেন। আন্টি, আপনি বাড়ি থেকে প্রায় কত বছর বের হন না? সে তো অনেক বছর হতে চলল, প্রায় বছর 4-5 তো আর বাইরে বেরই হয়নি। ওই ছাদে যাই, ফুলের টবগুলোতে জল দিই, এই আর কি। আপনি তো ছোট বৌমা ও ছেলের বিয়েতে খুব একটা খুশি না, তাই তো? মিসেস পারেখের চোয়াল শক্ত হলো। খুশি হওয়া বা না হওয়ার তো কিছু নেই। ওদের মনে হয়েছে বিয়ে করেছে। মা হিসেবে আমার বলা উচিত ছিল, বলেওছি, শোনেনি। এখন তার ফল ভোগ করছে। না হলে এরকম অলক্ষণ কেউ কখনো শুনেছে? 3 বার? আমার কি, এমনিতেই 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তোমার স্যারের ইচ্ছে ছিল নাতিপুতির মুখ দেখবে, তা সেটা যে হবে না তা তো ভালোই বুঝছি। আপনি তো বাড়িতেই থাকেন। দুপুরে স্যার, আপনি আর আপনার বড় বৌমা বাড়িতেই থাকেন বুঝি? বড় বৌমা তো থাকে না। বড় বৌমা দুপুর 12টার পর ওই পাশের স্কুলে সেলাই শেখাতে যায়, আর কর্তা খেয়ে দিয়ে একটু ঘুমান। আর আপনি? আমার দুপুরে ঘুম আসে না, আমি টিভি দেখি, সেলাই করি, আর দুপুরে ওই পার্সেল টার্সেল এলে রিসিভ করি। পার্সেল? ওই যে ছেলে বৌমারা সব ফোন থেকে অর্ডার দেয়, যে কী সব ফ্লপ খাট আছে না, ওতে। ফ্লিপকার্ট? আর কিছু আসে? কুন্তলা এবার মিসেস পারেখের মুখে একটা চওড়া হাসি দেখল। হ্যাঁ, ওটাই ওটাই। আসলে বয়স হচ্ছে তো। আর তো তেমন কিছু বলতে চিঠি আসে। কার কার? বড় ছেলের আসে, ওই ব্যাংকের লোনের চিঠি আর ফোনের বিল। ছোট ছেলের সিনেমার পত্রিকা আসে। আর ছোট বৌমার মাঝে মাঝে আসে। আমাদের আর কারো কিছু আসে না। ছোট বৌমার জন্য আলাদা সিনেমার পত্রিকা আসে? না না না, পত্রিকা নয়। ওর যে কি আসে তা জানি না বাবা, মাঝে মাঝে আসে। শেষ কবে এসেছিল? এই তো গত সপ্তাহে। কুরিয়ার? না, ইন্ডিয়ান পোস্ট। এর মধ্যেই অভিরাজ বাবুর দাদা অভিজয় বাবু ফিরে এসেছেন। কুন্তলা রুদ্র একবার অভিজয় বাবুর সঙ্গেও কথা বললেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার কাজটা ঠিক কি? কেন বলুন তো? অনিতার কাছে শুনলাম আপনি নাকি ভাইয়ের বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সন্দেহ করছেন। কি খুঁজতে চাইছেন? উকিলরা মোটেই সুবিধের নয়, সে নিজের বাবাকে দেখেই বুঝেছি। আপনারা রাতকে দিন করে দিতে পারেন। আমি এত দূর যাইনি, শুধু আপনার ল্যাবের কাজটা কীরকম সেটাই জানতে চাইছিলাম। কেন, আপনি কি ল্যাবে কাজ করতে আসবেন? যেতেও তো পারি, উকিলদের কি নতুন কিছু শেখার আগ্রহ থাকতে নেই? আমি বিজয়গড় কলেজের বায়োল্যাব অ্যাসিস্ট্যান্ট। ল্যাবের ছেলেমেয়েদের জন্য 11 প্লেট রেডি করে দেওয়া, ব্যাকটেরিয়া কালচার করাতে হেল্প করা, আর জিনিসপত্র স্টেরিলাইজ করা, এসবই করি, যাতে কোনো ইনফেকশন না হয়। আর কিছু? কুন্তলা রুদ্র আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে মিস্টার পারেখ জিজ্ঞাসা করলেন, কিছু বুঝলি? কথা বলে তো এখনো পর্যন্ত মনে হলো প্রমিলারই শারীরিক অক্ষমতার জন্য মিসক্যারেজটা হয়েছে। তাও 3বার বলে কিছুতেই মনটা মানছে না। একবার আরও কতগুলো জিনিস দেখার দরকার আছে। আজ আসি, আর কেসের ব্যাপারে আমি আবার আসবো কিন্তু স্যার। একদম একদম।
তোরা এতদিন পর মাঝে সাঝে এলে খুশি হই। একটি হসপিটালের পরিচারিকা কেবিনের বাইরে এসে এদিক ওদিক দেখতে থাকলেন। কুন্তলা রুদ্র উঠে দাঁড়াতেই সে বলল, এবার আপনি। কুন্তলা রুদ্র ধীর পায়ে ডক্টর মীনাক্ষীর কেবিনটায় ঢুকলেন, সঙ্গে শিবানী। বয়সের হিসেবে দেখতে গেলে ডক্টর মীনাক্ষী কুন্তলা রুদ্রর প্রায় সমবয়সী বলা যায়। কুন্তলা রুদ্র চেয়ারে বসতে বসতে বললেন, দেখুন, আমি ঠিক আপনার রোগী না, আসলে আমার আপনার থেকে কতগুলো জিনিস জানার ছিল। ডক্টর মীনাক্ষীর চোখটা কুঁচকে গেল। আপনারই এক পেশেন্ট প্রমীলা পারেখ, তার ব্যাপারে একটু জানার ছিল। আর আপনি কি করে ভাবলেন আমি একজন রোগীর ইনফরমেশন এইভাবে দিয়ে দেব? ডাক্তারদের কি এথিক্স থাকে না? আপনি ভুল বুঝছেন, আসলে তিনবার এমন একটা ঘটনা, তাই একটু জানতে চাই। আমি প্রমীলাদের পারিবারিক বন্ধু। যা ঘটেছে তা অভিপ্রেত না, তার মানে এটাও না যে কেউ এসে গল্প শোনালেই আমাকে তার সঙ্গে সব ডিসকাস করতে হবে। আর আপনি কি ডাক্তার? এবার শিবানী নিজের আই কার্ডটা টেবিলের উপর রেখে ডক্টর মীনাক্ষীর দিকে এগিয়ে দেয়। আগে না, আমি পুলিশ আর উনি উকিল। প্রমীলার শ্বশুরমশাই একসময় কিন্তু বেশ নামকরা উকিল ছিলেন। তিনি মনে করছেন যে আপনাদেরই গাফিলতি, তা না হলে তিনবার উনি আপনাদের হসপিটালের বিরুদ্ধে একটা কেস করার জন্যই কিন্তু এই উকিলকে নিযুক্ত করেছেন। আমি শুধু ওকে নিয়ে একবার কথা বলতে এলাম সত্যিটা জানতে। যদি প্রথম থেকেই এরকম অসহযোগিতার মনোভাব হয় তাহলে তো কোর্টে যাওয়া ছাড়ার কোনো উপায় থাকে না। আমি চাইছিলাম যে ব্যাপারটা যদি ওদের মনের ভুল হয় তাহলে কোর্টের বাইরে মেটানো যায় কিনা। আপনিও জানেন যে শেষ পর্যন্ত কেস আপনারা জিতুন বা হারুন, হসপিটালের নাম গেলে ক্ষতিটা আপনাদেরই। এবার দেখুন। ডক্টর মীনাক্ষী ঠিক বিশ্বাস করতে পারেন না। আই কার্ডটা হাতে নিয়ে ভালো করে দেখেন। অল রাইট, বাট এখন আমি যা বলছি সবই আনঅফিশিয়াল। আপনারা কেস যদি করেন তারপরে আমার থেকে স্টেটমেন্ট রেকর্ড করতে পারেন। এখন যা বলছি এই কথাগুলো আমাদের মধ্যে হয়নি কোনোদিনই। ল্যাপটপে তাড়াতাড়ি প্রমীলার কেস রেকর্ডটা খুললেন। দেখুন, গর্ভস্থ ভ্রূণের মৃত্যু অনেক কারণেই হতে পারে, যেমন জেনেটিক ডিসঅর্ডার, আয়রন বা মিনারেল কম হওয়া, বা কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া। আগে কেসটা আমারই এক ছাত্রীর কাছে ছিল। প্রথম মিসক্যারেজের পর দ্বিতীয়বার সব ভিটামিন ভ্যাকসিনের খেয়াল ও নিজেই রেখেছিল, নিজেই ফোন করে সব মনে করিয়ে দিত। ও এই ব্যাপারে খুবই দায়িত্বশীল। কিন্তু দ্বিতীয় মিসক্যারেজটা হলো, এবার ও ভ্রূণটা ল্যাবে পাঠিয়ে টেস্ট করে। কারণটা খুব সাধারণ, গর্ভবতী অবস্থায় সতেজ খাবার খাওয়া উচিত, কিন্তু প্রমীলা পারেখ কি খেয়েছিলেন বলতে পারেননি। ব্যাকটেরিয়া সংক্রমণে বাচ্চা মারা যায়। এবারে আমার ছাত্রীটি আর ঝুঁকি না নিয়ে আমার কাছে রেফার করে। আমি এবার সবই খেয়াল রাখছিলাম, কোনো বাসি খাবার, তেলে ভাজা সবই খেতে বারণ করে দিই, কিন্তু এবারও মিসক্যারেজটা হলো। আর সেই একই কারণ, লিস্টেরিয়া। বারবার একটু সন্দেহজনক নয় কি? কিছুটা তো বটেই, কিন্তু কিভাবে সেটাই তো বুঝছি না। আমার ইনটুইশন বলছে প্রথমবারও হয়তো একই কারণ ছিল। আচ্ছা, এই ব্যাকটেরিয়াতে মায়ের কোনো ক্ষতি হয় না? ইন্টারেস্টিং প্রশ্ন। গর্ভপাত করানোর জন্য অনেক সময় টক্সিক গাছের ব্যবহার হতো প্রাচীনকালে। এদের সমস্যা হলো বেশিরভাগ ক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণের সঙ্গে মায়েরও মৃত্যু হতে পারে। লিস্টেরিয়া কতটা বিষাক্ত হবে তা নির্ভর করে হোস্টের উপর, মানে কিসের উপর জন্মাচ্ছে তার উপর। এখন এই ব্যাকটেরিয়া বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণবয়স্কদের খুব একটা ক্ষতি করতে পারে না। জ্বর, ডায়রিয়া, বমি এইসবই মোটামুটি, এর বেশি কিছু হয় না। যদি পূর্ণবয়স্ক কেউ মারা যায় সেটা সরাসরি লিস্টেরিয়ার প্রভাব বলা যায় না, ডিহাইড্রেশনের জন্য হতে পারে। কিন্তু লিস্টেরিয়া গর্ভস্থ ভ্রূণ বা একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু প্রাণঘাতী। আপনি বলতে চাইছেন কেউ জেনে শুনে দিচ্ছে? আমি কি করে বলবো বলুন, তদন্ত করা তো পুলিশের কাজ। আমি সত্যিটাই বলতে পারি, হসপিটাল কোনোভাবে জড়িত না, আমরাই বরং কেসটা নিয়ে একটু বিচলিত। কিছু মনে করবেন না, এটা রিপোর্টের কোথাও থাকবে না।
কিন্তু প্লিজ সত্যিটা বলবেন। আপনারা কি গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করেন? দেখুন, এটা আমার রোগী দেখার টাইম। অযথা আপনারা সময় নষ্ট করছেন। আপনারা এখন আসতে পারেন। আমরা একটা রেপুটেড হসপিটাল। এসব বেআইনি কাজ আমাদের এখানে হয় না। হাত জোড় করে নমস্কার করে ডক্টর মীনাক্ষী বেশ কড়াভাবেই বলেন। আউট। কুন্তলা রুদ্র আর শিবানী উঠে দরজা ঠেলে বাইরে যাওয়ার সময় পিছন থেকে ডক্টর মীনাক্ষী বলে ওঠেন, তবে আপনার মনের শান্তির জন্য বলে রাখি পুলিশ ম্যাডাম, আপনি যা ভাবছেন সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ প্রমিলার দ্বিতীয় সন্তান ছেলেই ছিল, বাকি দুটো মেয়ে। আসুন এবার। পরের দিন কুন্তলা রুদ্র শিবানীকে কলেজ পাঠালেন অভিজয়বাবুর ব্যাপারে কতগুলো খবর নিতে, আর নিজে গেলেন টালিগঞ্জের স্টুডিও পাড়ায় অভিরাজের ব্যাপারে খবর নিতে। আরও কিছু খোঁজখবর করে বিকালে এলেন মিস্টার পারেখের বাড়িতে। স্যার, একবার যদি ফাইলে সবকটা একটু দেখে নেন। মিস্টার পারেখ যথারীতি তার পড়ার ঘরের চেয়ারে বসে মুখে একটা চুরুট কামড়ে ধরে ফাইলটা দেখা শুরু করলেন। তোর কাছে ফাইলে সব আছে, কিন্তু একটা জিনিস তুই ভুল করেছিস। কি স্যার? কোর্টে কবে উঠছেন তোর ভাসুর? পরের সপ্তাহে ফার্স্ট ডেট। তোর মতো একজন ব্রাইট স্টুডেন্টের থেকে এটা এক্সপেক্টেড ছিল না। যাই হোক, অনেক দিনের অনভ্যাস হয়তো। তোর ফাইলে সাক্ষীর অভাব নেই এটা প্রমাণ করার যে তোর ভাসুর হয়তো সেদিন ওখানে ছিলেন না, কিন্তু প্রমাণ সেটা নেই যে। বেসিকটা আরও একবার তোকে মনে করিয়ে দিই। এভিডেন্স ক্যান বি ইদার ডিরেক্ট অর সার্কামস্ট্যান্সিয়াল। A direct evidence is subjective by nature, whereas a circumstantial evidence is more objective and is subject to the laws of probability. মানে হলো এটাই যে ডিরেক্ট এভিডেন্স একটা ঘটনাকে পুনর্গঠনে সাহায্য করে, যেমন আই উইটনেস, অপরাধীর কনফেশন। আর আইনের চোখে এই এভিডেন্স সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কারণে বদলে যেতে পারে। আই উইটনেস তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রলোভন বা ভয় হোস্টাইল হয়ে যায়। তাই এগুলোর দাম কিন্তু আইনের চোখে কমই, যতক্ষণ না সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সাবমিট করতে পারছো। মনে রেখো, সরকার পক্ষের কাছে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মতো বড় সড়ো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে। তার সামনে তোর পরিবারে বা পরিবার ঘনিষ্ঠ 4-5 জন সাক্ষী টিকবে না। সরকার পক্ষের উকিল তো প্রথম দিনই তোর সাক্ষীদের বায়াসড সাক্ষীর লিস্টে ফেলে ওদের বক্তব্যকে ভয়েড প্রুফ করতে বেশি সময় নেবে না। তাহলে? মিস্টার পারেখ এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, প্রত্যেক খেলার একটা নিয়ম থাকে। আর্ট অফ ওয়ার বইটা পড়েছিস? যখন তোমার প্রতিপক্ষ তোমার থেকে বেশি শক্তিশালী হয় তখন তার সঙ্গে হয় সখ্য করো, আর যদি লড়তেই হয় তাহলে নিজের দুর্গ আগে বাঁচাও। প্রতিপক্ষকে আক্রমণ করতে দাও, তোমার কাজ শুধু প্রতিহত করে যাওয়া। তারপর যখন তার রিসোর্স তলানিতে, যখন তার সমস্ত সৈন্য যুদ্ধের ক্লান্তিতে ধুঁকছে, ঠিক তখনই আক্রমণ করো। কি বুঝলি? তার মানে আপনি বলতে চাইছেন আমি যেন প্রথম ডেটে আমার একটাও সাক্ষীকে বক্সে না ডাকি, বরং সরকার পক্ষে সাক্ষীদের ক্রস এক্সামিন করে কনফিউজ করে দিই। এক্স্যাক্টলি। তোর কালকের কাজ হলো আগে সরকারি পক্ষের সাক্ষীদের সাক্ষ্য ভালো করে শোনা, লুপ হোল খুঁজে বের করা, বারবার প্রশ্ন করে তাদের কনফিউজ করে দেওয়া। ভুলে যাস না, তোর এই কেসের মূল অস্ত্র হলো সময়। মানুষের স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে থাকে। তাই যত লম্বা এই কেসটাকে টানতে পারবি তত সাক্ষীদের কনফিউজ করা সহজ হবে। আর ততদিনে পারলে স্ট্রং কোনো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স জোগাড় কর, না হলে এ কেস বেশি দিন টেনে রাখতে পারবি না। ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ সব তো ওদের কাছে,
সেগুলো কি করে যে প্রমাণ করব সেটাই তো বুঝতে পারছি না। কে বলল তোকে মিথ্যে প্রমাণ করতে? তোকে শুধু প্রমাণ করতে হবে যে ওগুলো প্লান্টেড, দ্যাটস ইট। তাহলে আমি কি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেব? বুঝতেই তো পারছি না। কেন, মোবাইল লোকেশন? সেদিন উনি যেখানে যেখানে গিয়েছিলেন কোথাও যদি সিসিটিভি থাকে তার ফুটেজ জোগাড় কর। আপাতত কালকের জন্য এটুকুই, তারপর কালকে কি হচ্ছে দেখা যাক। কুন্তলা রুদ্র তাড়াতাড়ি কাগজপত্র আর ফাইল গুছিয়ে নিল। মিস্টার পারেখ বললেন, তা তুই একা যাবি নাকি মেয়ে নিতে আসবে? মেয়ে আসবে। এখনো ঘন্টাখানেক সময় আছে, তার মধ্যে আপনার সমস্যাটার একটা সমাধান করি। কোনটা? আপনার পুত্রবধূর মিসক্যারেজের ব্যাপারটা। আজ তো রবিবার, ডাকুন সবাইকে, দেখা যাক। মিস্টার পারেখ চেয়ারে সোজা হয়ে বসলেন। তাহলে বলছিস স্বাভাবিক নয়? একেবারেই না স্যার, একবার সবার সঙ্গে কথা বলা যাক, দেখি কোনো সমাধানে পৌঁছানো যায় কি না। মিস্টার পারেখ পড়ার ঘরে সবাইকে ডেকে পাঠালেন। সবাই এসে এক এক করে ঘরে দুপাশের দুটো সোফায় বসে পড়ল। সবাই এই সময় ঠিক কী ভাবছে জানা নেই, তবে কুন্তলা রুদ্র মনের মধ্যে এটাকেই একটা কোর্টরুম ভেবে নিয়েছেন। মিস্টার পারেখ তার জজ সাহেব, আর অপরাধী না না না, যতক্ষণ অপরাধ প্রমাণ না হচ্ছে অপরাধী শব্দটা ব্যবহার করাই যাবে না। এখন তো শুধুমাত্র অ্যাকিউজড। যুক্তির বেড়া চালে জজ সাহেবের সামনে অ্যাকিউজডকে বিন্দুমাত্র সুযোগ দেওয়া চলবে না, তবেই একটা সময় পর সে মুখ থুবড়ে পড়বেই। শুধু দরকার একটু ধৈর্য আর স্থিতধী হওয়া। অভিজয়বাবু, আপনার লোনের তো এখনো 3টে কিস্তি বাকি, তাই না? অভিজয়বাবুর চোখ দুটো জ্বলে উঠতে গিয়েও যেন থমকে গেল। হ্যাঁ, তাতে কি আসে যায়? আপাতত ঠিক চলছে না, কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। কলেজে কিছু সমস্যার জন্য আমাদের মতো পার্ট টাইমারদের মাইনে 2 মাস ধরে হচ্ছে না বলে সমস্যা হচ্ছে, দিয়ে আমি দেবো ঠিকই। বলছি, লিস্টেরিয়াটা কলেজে ল্যাবেই বানিয়েছিলেন? কি আজে বাজে বকছেন? হঠাৎ আমি ল্যাবে কালচার করতে যাবোই বা কেন? কোনো স্যার বললে তারপরই আমি বানাই। তাছাড়া জিনিসপত্রের চাবি স্যারদের কাছেই থাকে, তাদের ছাড়া আমার কিছু করার নেই। কলেজের অনেক প্রফেসরই কিন্তু বলেছেন আপনার মতো দক্ষ ল্যাব টেকনিশিয়ান পাওয়া যায় না। পিএইচডি স্টুডেন্টদেরও নাকি আপনি ভালো ভালো সাজেশন দেন। কম দিন ল্যাবে কাজ করছি না, সময় পেলে লাইব্রেরি বইগুলো পড়ি, তাই আমার যেরকম ভাবে মনে হয় হেল্প করার চেষ্টা করি। কদিন আগেই তো রিটায়ার্ড গেস্ট হারাধন স্যারকে ওর পেপারে হেল্প করেছি, উনি খুব খুশি হয়েছিলেন। আমি যখন যেমন পারি হেল্প করার চেষ্টা করি। হারাধন স্যার মানে হারাধন জনার্দন রায়, আপনাদের লেকচারার। তার বয়ানটাই তাহলে বলি, উনিও কিন্তু এটাই বলেছেন আপনি অনেক রাত পর্যন্ত ল্যাবে কাজ করেন, সবাই চলে যাওয়ার পরও। সেটা কেন? আপনি ফালতু কথা বলছেন। আমি ল্যাবে কাজ করতে পারবো না? হ্যাঁ, আমার ভালো লাগে তাই করি। আর তাছাড়া লিস্টেরিয়ার সঙ্গে বা আমার ল্যাবের সঙ্গে প্রমিলার বাচ্চা মারা যাওয়ার কি সম্পর্ক তা তো আমি বুঝছি না। আচ্ছা, লিস্টেরিয়া খাবারে কন্টামিনেটেড হলে কি হতে পারে? হ্যাঁ, কি আর হবে? পেট খারাপ, বমি বমি, ডায়রিয়া, এর বেশি কিছু হবে বলে তো মনে হয় না। আর তাছাড়া ল্যাবে আমরা কাজ করি ম্যাডাম, কারো ক্ষতি করতে যাই না। বেকার ভাট বকছেন আপনি। যা জানার ছিল তা জানা হয়ে গেছে আমার, আপনি এবার বসতে পারেন। অভিজয়বাবু আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে বসে পড়েন। কুন্তলা রুদ্র এবার অভিরাজবাবুর দিকে ফিরে তাকান। আপনার প্রোডাকশন হাউস তো আপনাকে চিঠি ধরিয়ে দিয়েছে, 3 মাসের মধ্যে চাকরি ছাড়তে হবে তো, তা নতুন কোথাও কাজ দেখছেন? এবার মিস্টার পারেখ যেন একটু থতমত খেয়ে উঠলেন। সে কি ছোট খোকা, এসব তো বলিসনি আমায়? ধুস, কি বলবো, আমাদের লাইনে এরকম লেগেই থাকে। এক প্রোডাকশন হাউস লস করতে থাকলে লোক ছাড়িয়ে দেয়, অন্য কোথাও দেখতে হবে, হয়ে যাবে। মানে এই মুহূর্তে আপনি আরও একজনের দায়িত্ব বা খরচ কোনোটাই নিতে রাজি নন, তাই তো? সেটা তো কিছুটা, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার সন্তানের মৃত্যু কামনা করি। আর আমার চাওয়া না চাওয়াতে কী বা এসে যায়?
ডাক্তারই তো বাঁচাতে পারলো না। এত ভালো ডাক্তার, এতগুলো টাকা, সব জলে। একটা শিশুর দায়িত্ব নিতে রাজি নন, এটা সরাসরি স্ত্রীর সঙ্গে আলোচনা করলেই পারতেন। শুধু শুধু একটা প্রাণ আসার আগেই মেরে দিলেন। কি যা তা বলছেন আপনি মিসেস রুদ্র? আমি কি করে একটা গর্ভস্থ জনকে মারবো? আমি কোনো সাধুবাবা তো নই যে অভিশাপ দিলেই ফলে যাবে, তাই না? শেষের কথাগুলোতে শ্লেষের তীক্ষ্ণতা কুন্তলা রুদ্রর মনোযোগকেও বিব্রত করে। তবে ধৈর্য ধরে কুন্তলা রুদ্র আবার চেষ্টা চালালেন। তাহলে আপনি কি করে মারলেন আপনিই বলুন। আচ্ছা মুশকিল, আপনি তো আচ্ছা পাগল মহিলা। মানছি আমার এই মুহূর্তে একটা বাচ্চা দায়িত্ব নেওয়ার মতো আর্থিক ক্ষমতা ছিল না, তা বলে নিজের সন্তানকে আসার আগেই মেরে দেবো? ওরা জন্মালে এবারের প্রথম সন্তান হতো, আমার ভাববার দরকারও হতো না। না বলতেই বাবা এমনিতেই অনেক কিছু প্ল্যান করে রেখেছিলেন, তাই খরচটা গৌণ ব্যাপার মিসেস রুদ্র। আমি না পারলেও আমার বাবা হয়তো পারতেনই আমাদের সাহায্য করতে। আচ্ছা ছাড়ুন এসব, আমি মারবো কেন? কি মোটিভ আমার? কেন? আপনি যে ছেলে চাইতেন তাই? কি যা তা বলছেন আপনি? আমি তো জানতামই না আগে থেকে আমাদের ছেলে হবে না মেয়ে। প্রত্যেকবারই মিসক্যারেজের পরেই জেনেছি। যদি ছেলের জন্যই মারি তাহলে দ্বিতীয়বার তো ছেলে ছিল, তাকে আমি কেন মারলাম? আপনার বিশ্লেষণটা শুনি একটু। আমার যা জানার ছিল তা জানা হয়ে গেছে, আপনি বসুন। এবার ঘুরে দাঁড়ালেন প্রমীলার দিকে। আপনার কি পার্সেল এসেছিল গত সপ্তাহে? মানে না না, মানে তেমন কিছু তো না। ওই এক বন্ধু একটা উপহার পাঠিয়েছিল। উপহারটা কি ছিল? ওই তো একটা ছোট কাচের গণেশ। আচ্ছা, আর আপনার বন্ধুর নাম? প্রমীলার চোখের মণি চকিতে ডান থেকে বাঁয়ে চলে গেল। মিতালি, হ্যাঁ ওই তো মিতালি দাস। আপনার বন্ধুর নাম কি ডক্টর হাজরা? কে কে ডক্টর হাজরা? আমি তো এরকম কাউকে চিনি না। কুন্তলা রুদ্র মোবাইলে একটা ছবি খুললেন। ইন্ডিয়ান পোস্ট কনসাইনমেন্ট নাম্বার EK0445545699। যিনি পোস্ট করেছেন নাম ডক্টর হাজরা। আজ দুপুরে আপনাদের পোস্ট অফিস থেকে রেকর্ডটা খুঁজে বার করা। সময়ের অভাবে আগের দুটো খুঁজতে পারিনি। আমার বিশ্বাস আগেও ডক্টর হাজরা আপনাকে আরও দুটো পার্সেল করেছিল, তাই তো? কি বাজে বকছেন আপনি? আমি নিজের সন্তানদের মারতে যাব কেন? যাক, তাহলে নিজের মুখেই আপনি স্বীকার করলেন। মানে আমি তো শুধু পার্সেলটাকে পাঠিয়েছিল সেটা জানতে চাইছিলাম। আমি তো একবারও বলিনি যে আপনি আপনার সন্তানদের মেরেছেন। এবার কেন করেছেন নিজের মুখে বলবেন কি? আমি মোটেই মারিনি ওদের। আমিই বলি তবে। তোমার বয়স আমি 25, কেরিয়ারের পিক টাইম, আর আগের বছর থেকে বেশ কিছু কাজ পেতে তুমি শুরু করেছো। এবছর একটা সিনেমার কথাও আছে। সব মিলিয়ে এখনই হয়তো তুমি মা হতে চাওনি, কিন্তু অভিরাজ বোধহয় রাজি হচ্ছিল না। আজ দুপুরে তোমার মেকআপ আর্টিস্টের সঙ্গেও কথা বলেছি আমি। গত বছর প্রথম বাচ্চা আসার পরই অ্যাবর্ট করার কথা অভিরাজকে বলেছিলে, অভিরাজ রাজি হয়নি। এইসব কথা তো তুমি নিজে তোমার মেকআপ আর্টিস্টকে বলেছো, তাই বোধহয় শেষ পর্যন্ত। তা কি করতাম? লাভ ম্যারেজ করেছি ঠিক আছে, কিন্তু বিয়ে করতে না করতেই প্রেগনেন্ট হয়ে গেলাম। এত করে বোঝালাম ওকে যে এখন বাচ্চা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাদের সংসারের অবস্থাটাও ঠিক না, তাও কে শোনে কার কথা। তখন একদিন রাস্তায় ফিরতে ফিরতে ডক্টর হাজরার পোস্টার দেখলাম। জানি না কী মনে করে মেইল করেছিলাম, সেই পথ দেখালো। আর প্রথম বাচ্চাটা অ্যাবর্ট করার পর অভিরাজেরও জেদ বেড়ে গেল, কিছুতেই প্রোটেকশন নিত না। কি করতাম আমি? এতগুলো বছর ধরে পরিশ্রম করেছি, আর আজ যখন চান্স আছে তখন। মিসেস পারেখ উঠে এসে প্রমীলার মাথাটা বুকের কাছে জড়িয়ে নেন। আজ থেকে তুই আমার কাছে শুবি, বুঝলি? সব সময় সারা জীবন শুধু পুরুষ মানুষগুলোর ইচ্ছেরই দাম আছে রে, আমাদের যেন নেই না। চুপ কর, চুপ কর তো এবার, চুপ কর। হঠাৎ করেই
মা মারা যাওয়া প্রমীলার আবেগের বাঁধ ভেঙে যায়। মিসেস পারেখের কোমর জড়িয়ে ধরে জোরে কাঁদতে শুরু করে। কুন্তলা রুদ্র উঠে গিয়ে টেবিলের উপর থেকে নিজের ফাইলটা নিয়ে মিস্টার পারেখের দিকে একবার দেখে বলেন, স্যার, আপনার পারিবারিক ব্যাপার আপনি যা ভালো বোঝেন। এখন বোধহয় আমার যাওয়ার সময় হলো। মিস্টার পারেখ নিশ্চুপে মাথা নাড়েন। এর মধ্যেই শিবানী এসে দরজায় অনেকক্ষণই দাঁড়িয়েছে। কুন্তলা রুদ্র বেরিয়ে যাওয়ার আগে ফিরে তাকান। প্রমীলা, কাল পারলে একবার ডক্টর মীনাক্ষীর কাছে যেও। তোমার কিছু মেডিকেল টেস্টের প্রয়োজন আছে। তোমার অসহায়তাটা হয়তো বুঝতে চেষ্টা করছি, কিন্তু তারপরে যেটা করেছো সেটা তোমার ভবিষ্যতের জন্য খুব একটা সুখপ্রদ নাও হতে পারে। কম বয়সে বারবার অ্যাবর্ট করলে বা মিসক্যারেজ হলে অনেক কারণে ইনফার্টিলিটি এসে যাওয়ার একটা চান্স থেকে যায়। ভগবান করুন তোমার যেন তা না হয়। গাড়ির সামনের সিটে এখন মা মেয়ে বসে, শিবানী আর কুন্তলা রুদ্র। প্রায় রাত 9টা বাজতে যায়। রাস্তার লোকের ভিড়টা ধীরে ধীরে কমতির দিকে। শিবানীর মনে একটা দ্বিধা উঁকি দিচ্ছে। মা, তুমি কি আগে থেকেই বুঝতে পেরেছিলে যে প্রমীলাই? রাস্তার থেকে চোখ ফিরিয়ে কুন্তলা রুদ্র বললেন, না তো, প্রসেস অফ এলিমিনেশন। প্রশ্ন করতে থাকো, সম্ভাবনা যাচাই করতে থাকো, আর সবার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করো। অভিজয়বাবুকে প্রশ্ন করে বুঝলাম উনি লিস্টেরিয়া কালচার করতে জানেন ঠিকই, বেসিক আইডিয়াও হয়তো আছে, কিন্তু সেটার বেশি কিচ্ছু জানেন না। আর সেভাবে তলিয়ে ভাবলে তেমন কোনো মোটিভও দাঁড়ায় না। অভিরাজকে প্রশ্ন করে বুঝলাম সে লিস্টেরিয়ার কথা জীবনে প্রথমবার শুনছে। তার একটা দুর্বল মোটিভ থাকলেও বাদ দিতে হলো, কিন্তু লিস্টেরিয়ার কথা প্রথমবার বলতেই প্রমীলা 2 পা একটার ওপর আরেকটা তুলে দিয়েছিল, 2 হাত একটার ওপর এনে চোখেতে চোখটা নামিয়ে নিয়েছিল। বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে বলে প্রোটেক্টিভ পোশ্চার। কেউ যখন মানসিকভাবে বিপদ আশঙ্কা করে তখন না চাইতেও মানুষ প্রোটেক্টিভ পোশ্চারে চলে যায়। মিটিংয়ের সময় দেখবি অনেকেই এভাবে বসে থাকে, তার মানেই হলো এই মুহূর্তে যে মতামত সবাই দিচ্ছে সেটার সঙ্গে সে পুরোপুরি রাজি নয়, তাই নিজেকে প্রোটেক্ট করে নিজের মনে যুক্তি সাজাচ্ছে আর সম্ভাব্য সুবিধা অনুযায়ী বিকল্প খুঁজছে। তারপর মনে আছে বন্ধুর নাম জিজ্ঞাসা করতেই প্রমীলার মাথা বাদিকে হেলে যায়। এর অর্থ ওই সময় ও আমার কথা শোনার থেকে বেশি মনোযোগী ছিল নিজের উত্তর সাজাতে। দেখবি আমরা যখন কিছু মনোযোগ দিয়ে শুনি, না চাইতো কিছুটা হলে আমাদের ঘাট ডান দিকে হেলে যায়। এই সব কিছুই বলে দিচ্ছিল প্রমীলা মিথ্যে বলছে। আর সব থেকে বড় থ্যাঙ্কস তোকে, তুই পোস্ট অফিস থেকে পার্সেলের ডিটেলসটা বের না করে দিলে হয়তো এতটা সহজই হতো না। আগে ভাবতাম আমাদের বাড়িতে একটা ডিটেকটিভ, এখন তো দেখছি 2টো। বাপরে! তবে মিসেস পারেখ আর এই অনিতাকে কিভাবে বাদ দিলে সেটা কিন্তু বুঝলাম না। দোষ খালি ফালতু বকতে পারিস তুই। অনিতা প্রমীলার সন্তানের জন্য সোনার হার বানিয়েছিল। পাড়ার মন্দিরে খবর নিয়ে দেখেছি, দিন 15 আগে প্রমীলার জন্য উনি পুজোও দিয়েছিলেন। এত কিছুর পর তো তাকে আর সন্দেহের তালিকায় রাখা যায় না। উনি বোধহয় ভীষণভাবে মাতৃত্বের অতৃপ্তিটা প্রমীলার মাধ্যমে মেটাতে চেয়েছিলেন। আর মিসেস পারেখ বৌমার ওপর রেগে থাকলে তাকেই তো মারতেন, শুধু শুধু যে জন্মায়নি তাকে মারতে যাবেন কেন, বিশেষ করে সে যখন বংশের প্রদীপ। ব্রাভো মিসেস রুদ্র, আপনি তো রুদ্র ফ্যামিলির নাম রোশন করবেন। কুন্তলা রুদ্র আদর করে শিবানীর বাহুতে একটা চড় বসিয়ে দেন। এই সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা, জেঠুর সঙ্গে থেকে থেকে তোমার জ্যাঠামিটা বড় বেড়েছে। কুন্তলা রুদ্র সামনের রাস্তার দিকে তাকান। প্রমীলার কথা ভেবে শিবানীর মনটা খচখচ করে ওঠে। সে জীবনে কিছু করতে চায়, কিন্তু পরিবারের দায়িত্ব সবকিছুই যেন তার অস্তিত্বকে ধুয়ে মুছে সাফ করে দিতে চায়। শিবানী একবার আর চোখে কুন্তলা রুদ্রর দিকে তাকায়। কুন্তলা রুদ্র আনমনে সামনের দিকে তাকিয়ে। শিবানী ভয় ভয় বলে ওঠে, মা, তোমারও কি মনে হয় আমরা যদি না হতাম
তাহলে হয়তো তুমি আজকে অন্য কোথাও থাকতে। আফসোস হয় তোমার? কুন্তলা রুদ্র একবার শিবানীর দিকে ফিরে শুকনো হেসে মাথায় হাত বুলিয়ে দেন। তারপর ঘাড় ঘুরিয়ে রাস্তার দিকে নিশ্চুপে দেখতে থাকেন। বাইরের লোকজন অনেকটাই কমে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলদে আলোগুলো সব অন্ধকারকে সরিয়ে দিচ্ছে, আর এক ঝাঁক দামাল হাওয়া তখন কুন্তলা রুদ্রর কাঁচা পাকা চুলগুলোকে এলোমেলো করে মুখের উপর আছড়ে ফেলছে। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা রক্ত রহস্য। কুন্তলা অরিত্রা, অভিরাজের চরিত্রে শ্রীদীপ, প্রমীলা শ্রেয়া, অভিজয়ের ভূমিকায় সৌমিক, অনিতা বর্ণিনী, ডক্টর মীনাক্ষী ও পরিচারিকার চরিত্রে শ্রীলেখা, শিবানী ঋষিতা, মিসেস পারেখের ভূমিকায় অনন্যা এবং মিস্টার পারেখের ভূমিকায় আমি স্বর্ণাভ। পোস্টার ডিজাইন শ্রীদীপ, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স এবং সমগ্র পর্ব পরিচালনায় শ্রীদীপ। আজ এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, অনলি অন আনফিল্টার্ড। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।